আসসালামু আলাইকুম। আমি শাহান ইসলাম। অবশেষে আজকে তোমাদের আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অষ্টম ক্লাস নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। যদি আমি চেয়েছিলাম যে ঈদের আগে 10টা ক্লাস দেওয়া, তবে বিভিন্ন সমস্যার কারণে আমি দিতে পারি নাই। তবে আজকে অষ্টম ক্লাস দেওয়ার পরে বাকি যে দুটো ক্লাস থাকবে, বাকি দুটো ক্লাস আমরা পরীক্ষার সপ্তাহখানেকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। পরীক্ষার মানে আগে সপ্তাহখানেকের মধ্যে দেওয়ার চেষ্টা করব, এবং এর মাঝে বাংলা এবং ইংরেজির কিছু দরকারি মানে প্রয়োজনীয় যেগুলো আসবে আমরা শিওর সেগুলো আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে উপজাতিদের উৎসব, মানে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি বলে দিই তোমাদের। উপজাতিদের উৎসব এটা হলো, আমি দেখো এখানে তোমাদের ছন্দ আকারে শেখানোর চেষ্টা করব, কারণ এখানে এগুলো মনে রাখা খুব কঠিন। তো তোমরা সহজে মনে রাখতে পারবো যদি আমি তোমাদের টেকনিক ভালোভাবে বুঝাই দিই। উপজাতি মানে মানে বাংলাদেশে আমরা শুধুমাত্র বাঙালির আছি, তো বাঙালির বাইরে তো আরো অনেকে আছে। যেমন আমরা যদি কিছু নাম বলি, চাকমা, মারমা, এই দেখো, চাকমা, গারো, মারমা, সাঁওতাল, রাখাইন, ত্রিপুরা, এগুলা কিন্তু এগুলা আছে। এখন এদের বিভিন্ন বিভিন্ন মানে উৎসব আছে, উৎসবের নামগুলো খুব ইম্পর্টেন্ট, সব এখানে লেখা সম্ভব না, তার জন্য আমি কিছু কিছু বলে দেবো, সেগুলো তোমরা হোমওয়ার্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো চাকমাদের আমরা সহজে মনে রাখতে পারি যে চাকমাদের উৎসবের নাম আমরা যদি এখানে একটু সংক্ষেপে লিখি, চাবি, চাকমাদের চাবি, উৎসবের নামগুলো আমরা এখানে লেখার চেষ্টা করতেছি। চাকমাদের আমরা মনে রাখতে পারি চাতে চাকমা, আর বিতে হলো বিজু, ঠিক আছে, বিজু। আর গারোতে আমরা শিখতে পারি গাউ। তাহলে গাতে হলো গারো, আর ওতে ওয়াংলালা, ঠিক আছে। নাম্বার 3 আমরা যদি শিখি, সব লেখা সম্ভব নয়, এই জন্য বারবার আমি কিন্তু বলতেছি যে আমি মুখে বলে দিয়েছি, এগুলো তোমরা পড়ার চেষ্টা করবো। মারমদের হলো মাসা, উৎসবের নামগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মাসা, মারমা, সাংগ্রাই, সাংগ্রাই। তাহলে চাবি, চাকমা, বিজু, গারো, ওয়াংলালা, মারমা, সাংগ্রাই। তারপর আমরা যদি দেখি সাসো, সাসো মানে সাঁওতালদের, সাঁওতালদের সাঁওতালদের যে মানে উৎসব, সেই উৎসবের নামটা হচ্ছে সোহরাই। তাহলে সাসো ও সাঁওতাল সোসোসাই। রাখাইন, রাখাইন আমরা মনে রাখতে পারি রাখা জল, রাখাইনদের আমরা মনে রাখতে পারি রাখা জল। তাহলে রাখাতে হলো রাখাইন, আর জলতে হলো আমরা মনে রাখতে পারি জলকেলি, জলকেলি। আর ত্রিপুরাতে ত্রিব, ত্রিবই। এখানে ত্রিবইতে, ত্রিতে ত্রিপুরা, আর বইতে বৈষ্ণব। এখানে 6টা, আমরা যদি এখানে ভুল না করি, এখানে 6টা উৎসবের নাম বলা হয়েছে। এই 6টা উৎসব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে 1 নম্বর আসার সম্ভাবনা ব্যাপক। এর বাইরে যদি আমরা কিছু পড়বো আরও, কিন্তু এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে মনে রাখতে হবে। আমি যে টেকনিকটা ধরে দিলাম, এই টেকনিক হয়তো মনে রাখতে পারলে তোমাদের কোনো সমস্যা হবে বলে আমি মনে করতেছি না, ইনশাল্লাহ। এখন আসি আমরা খুব ইম্পর্টেন্ট যদি আমরা জিনিস দেখি, পিতৃতাত্ত্বিক উপজাতি, মাতৃতাত্ত্বিক উপজাতি। এখানে ম্যাক্সিমাম জায়গায় প্রশ্ন আসে যে নিচের কোন উপজাতিটি মাতৃতাত্ত্বিক। আবার এরকম প্রশ্ন আসে বাংলাদেশে বসবাস করে না যে উপজাতি, রাখাইনদের বসবাস কোথায়, খাসিয়াদের বসবাস কোথায়, মণিপুরীদের বসবাস কোথায়, সাঁওতালদের বসবাস কোথায়, গারোদের বসবাস কোথায়, হাজংদের বসবাস কোথায়, চাকমাদের বসবাস কোথায়, মেয়েদের বসবাস কোথায়, ত্রিপুরাদের বসবাস কোথায়, লুসাইদের বসবাস কোথায়। এটা সহজে আমার মনে রাখার চেষ্টা করবো, শুধুমাত্র আমি বুঝাবো, তোমরা সহজে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, মাতৃতান্ত্রিক উপজাতি। মা মনির মা মনির পিতার নাম চাকমা সাহা, এটা আমরা মনে রাখবো। মা মনির পিতার নাম চাকমা সাহা। পিতৃতান্ত্রিক, এটা আসার সম্ভাবনা খুবই কম, তারপর আমাদের মনে রাখতে হবে। মাতে আমরা কি শিখতে পারি, মাতে হলো মারমা, আর মণিতে হলো মণিপুরি। মাতে মারমা আমি কিন্তু সব লিখে দিতেছি না, কারণ এখানে সব লেখা সম্ভব না। মাতে মারমা, মণিতে মণিপুরি, আর সাতে হলো সাঁওতাল, আর হাতে হলো সম্ভবত হাজং,
ঠিক আছে, এই সহজে কিন্তু আমরা মনে করতে পারি মা মনির পিতার নাম চাকমা সাহা। তাহলে মা মনির, মারমা, মণিপুরি, সাঁওতাল, হাজং। ঠিক আছে, মাতৃতান্ত্রিক উপজাতি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ব্যাপক। নিচের কোনটি মাতৃতান্ত্রিক, সেটা আমরা খুব ভালোভাবে জানি গারো, কিন্তু এখানে খাসি এটা একটা উপজাতির নাম, এটাও কিন্তু মাতৃতান্ত্রিক উপজাতি। এখানে আমরা সবসময় শিখি হলো গারো, কারণ ছোটবেলায় আমার যতটুকু খেয়াল আছে থিরা তফুরে আমরা গারো নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে এটা ছিল। তো গারো নিয়ে যদি আমরা ম্যাক্সিমাম সময় জানলে কিন্তু খাসির নাম আমাদের মনে থাকে না, তার জন্য এটা আমরা মনে রাখবো গারো খাসি। গারো পাহাড়ে খাসি খাওয়ায়, তাহলে গারো খাসি। ঠিক আছে, ঠিকঠাক। বাংলাদেশে বসবাস করে না যে উপজাতি, এটা কোন রকমে আসতেও পারে যে বাংলাদেশে বসবাস করে না, পৃথিবীতে অনেকগুলো উপজাতি আছে, তার মধ্যে সবগুলোতে বাংলাদেশে বসবাস করবে না, এটাই নিয়ম। তাহলে বাংলাদেশে বসবাস করে না এরকম উপজাতির ধর্ম মনে রাখতে পারি আফ্রিদির মা ঝুনা। আফ্রিদির মা ঝুনা, আতে আফ্রিদি, মাতে মাউরি। আর জুতে জুলু, নাতে নাগা। আফ্রিদির মা ঝুনা, আফ্রিদি, মাওরি, জুজু, জুলু 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 নাগা। ঠিক আছে, আমার মনে হচ্ছে কোনো সমস্যা নাই। আর রাখাইনদের বসবাস, এখানে হলো এই বসবাসটা হচ্ছে মানে আমাদের জায়গাগুলোর নাম আমাদের মনে রাখতে হবে এখন। রাখাইনদের বসবাস, রাখাইন রাখাইনদের বসবাস আমরা মনে রাখতে পারি রাখাইন পেটুক। পতে হলো পটুয়াখালী, পটু, এই দেখো এখানে আছে কি পটুতে পটুয়াখালী। আর কতে হলো কক্সবাজার, পটুতে পটুয়াখালী। আমি চাচ্ছি যে ক্লাসটা বেশি বড় না হোক, এই জন্য আমি লেখার চেষ্টা করলাম না, কিন্তু তোমরা হয়তো অনেকে বুঝবো না, এই জন্য আমি লিখে দিলাম কক্সবাজার। খাসিয়া প্লাস মণিপুরীতে বসবাস, খাসিয়া এবং মণিপুরীরা এরা প্রায় কাছাকাছি থাকে, তার জন্য আমরা একটা সংক্ষেপে মনে রাখতে পারি তাদের হবি সিম ও সুনাম। তো খাসিয়াদের যদি আমরা দেখি, এখানে খাসিয়া মণিপুরীতে বসবাস হলো তাদের হবি সিম ও সুনাম। তো হবিতে হলো হবিগঞ্জ, সিতে হলো সিলেট, মতে মৌলভীবাজার, সুতে হলো সুনামগঞ্জ। এটা কিন্তু মানে ম্যাক্সিমামগুলো সিলেট বিভাগের যদি আমরা ধরি হবিগঞ্জ, সিলেট, এই দেখো সির নিচে দাগ আছে, সিলেট। মতে হলো মৌলভীবাজার, তাদের হবি সিম ও সুনাম। হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সরি সুনামগঞ্জ না, সুনামগঞ্জ। খুব ইম্পর্টেন্ট, এগুলো বেশি মডার্ন না, তারপর আসতে পারে, আসলে বা কিচ্ছু করার নাই। সাঁওতালদের বসবাস, এখানে লেখা আছে রাদীপ রং দিয়ে খেলে, রাদীপ রং দিয়ে খেলে, এখানে লেখা আছে রাদীপ রং দিয়ে খেলে। রাতে হলো রাজশাহী, দিতে হলো দিনাজপুর। রাতে রাজশাহী, দিতে দিনাজপুর। বতে হলো বগুড়া, আর রংতে হলো রংপুর। তাহলে রাজশাহী, দিনাজপুর, বগুড়া, রংপুর। ঠিকঠাক। গারো প্লাস হাজংদের বসবাস, গারো আর হাজংরা দুজনে এক জায়গায় থাকে, যার জন্য দুটো একটা সঙ্গে মনে রাখলে হবে। গারো হাজংদের মনে সেটা। মতে হলো ময়মনসিংহ, মতে ময়মনসিংহ। আর নেতে হলো নেত্রকোনা, সে মানে হলো শেরপুর, তাতে টাঙ্গাইল, আমাদের টাঙ্গাইল। ঠিক আছে, মনে সেটা, তাহলে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল। গারো প্লাস হাজং। চাকমাদের বসবাস, চাকমারা চট্টক বাঘারা খায়। চাকমাদের বসবাস, চাকমারা চট্টক বাঘারা খায়। চট্টতে হলো চট্টগ্রাম, আর কতে কক্সবাজার, বাতে হলো বান্দরবন, খাতে খাগড়াছড়ি, রাতে রাঙ্গামাটি। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মানে পার্বত্য এলাকায় ঘুরে ফিরে এগুলা থাকে চাকমাদের বসবাস। ত্রিপুরা, লুসাই, এদের বসবাস কিন্তু খুবই কম দেখা যায়। বাঁকারা সংক্ষেপে মনে রাখতে পারি আমরা, বাতে হলো
বাতে হয় হলো বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। এই যে এই বাঘারা কিন্তু এখানে চলে আসছে, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এগুলো আমরা সহজে মনে রাখতে পারি। এর বাইরে যদি আমরা কিছু মনে রাখতে চাই, যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের উপজাতির সংখ্যা কয়টি? 50টি, এটা আসতে পারে। তারপরে যদি আমরা আর কিছু কিছু দেখি, এখানে যে আমরা বর্তমানে আলোচনা করলাম যে মারমা নিয়ে যদি আমরা দেখি, এখানে একটু মারমা কোথায় রে ভাই, মারমার বসে অবশ্যই তো লেখা হয় নাই। হ্যাঁ, মারমারা চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি খুব খুঁজে 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 তোমার জন্য বের করে এসেছি যে কোন পাহাড়ের পাদদেশে তারা থাকে। মারমারা চিম্বুক চিম্বুক পাহাড়ের পাদদেশে থাকে। আর সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি থাকে হলো কোন উপজেলায়? সে উপজেলাটার নাম হচ্ছে হলো, তাহলে মারমারা হলো, আমরা যদি এখানে লিখে একটু সংক্ষেপে, কালো কালিয়ে নেই ভাই, মারমারা হলো চিম্বুক পাহাড়ের পাদদেশে থাকে। পাহাড়ের নামটা একটু মনে রাখবা, চিম্বুক। আর সবচেয়ে বেশি কোন উপজেলাতে, মানে উপজেলা থাকে, সবচেয়ে বেশি বেশি উপজেলা থাকে হলো রাঙ্গামাটিতে, সবচেয়ে বেশি উপজেলা থাকে হলো রাঙ্গামাটিতে। আজকে হয়তো 20টার একটু বেশি হয়ে যেতে পারে, কিন্তু কিচ্ছু করার নাই আসলে। 3 নম্বরে যদি আমরা দেখি, এই যে দেখো গারো, হাজিং, গারো, গারো যে আছে এখানে, গারো, এদের হলো, গারোদের হলো প্রকৃত নাম হলো মান্দি। গারোদের প্রকৃত নাম হলো মান্দি, মান্দি, নামটা মনে রাখবা। গারোদের প্রকৃত নাম হচ্ছে মান্দি। গারোদের আর জনগোষ্ঠীর সর্বাধিক হলো চাকমারা, হলো সবচেয়ে বেশি থাকে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি দূরে আমরা, সেটা হলো চাকমারা। জনসংখ্যা বেশি, চাকমাদের জনসংখ্যা সবচেয়ে বর্তমানে বেশি উপজাতিদের লিস্টে। আর দ্বিতীয় যদি আমরা ধরি, মানে সবচেয়ে বেশি হলো চাকমারা, তারপর যদি আমরা দ্বিতীয় হিসেবে ধরি, সে দ্বিতীয়টা হচ্ছে হলো সাঁওতাল। সাঁওতাল। আমরা আশা করি উপজাতি থেকে যদি কোনো প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসবে বলে আমরা আশা করি না, ইনশাল্লাহ এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, কারণ তোমরা প্রথমবার পরীক্ষা দিতে আসছো এবং তোমাদের যতটুকু সহজ তারা করার চেষ্টা করবে বলে আমরা আশা করব। এর বাইরে তেমন কিছু দরকার নাই। তবে আজকে আমরা চাইতেছি যে বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এখন এর বাইরে যদি আমরা কিছু তোমাদের বলে দেই, সেগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। বিশ্ব আদিবাসী দিবস হলো 9 আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। এগুলা কিন্তু আদিবাসী। আর একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ইউকে চিং ছিলেন কোন উপজাতি? সে উপজাতির নাম হচ্ছে হলো চাকমা। সে উপজাতির নাম হলো চাকমা। তাহলে সবচেয়ে, মানে একমাত্র খেতাবপ্রাপ্ত যে মুক্তিযোদ্ধা ছিলেন তিনি হলো, তার নামটা হচ্ছে হলো ইউকে চিং। ইউকে চিং, ইউকে, হ্যাঁ, ই ইউকে চিং, সেটা ছিল হলো চাকমা। এই চাকমাদের জনসংখ্যা সবচেয়ে হলো বর্তমানে বেশি। তারপরে বিজু পালিত হয় ওয়াঙ্গালা, আমরা এখানে শিখলাম। অতিথি হলে পান সুপারি দেয় হলো খাসিয়ারা। অতিথি হলে পান সুপারি দেয় হলো খাসিয়ারা। এর বাইরে যদি আমরা কিছু প্রশ্ন করি, জনশুমারি বা আদমশুমারি, কিছুদিন পরে জনশুমারি আদমশুমারি আলোচনা চলছে, সেটা সরি কিছুদিন পরে হবে না, কারণ কিছুদিন আগে এটা হয়ে গেছে। পরবর্তী সপ্তম জনশুমারি, মানে বর্তমানে আমরা দেখেছিলাম গত বছর সম্মত হয়েছিল জনশুমারিটা। তা গত বছরটা দেখে আমাদের এখানে লিস্টে লেখা আছে কিনা। হ্যাঁ, এটা 2022 সালে ছিল, 15 থেকে 21 জন। আমাদের শীটে কিন্তু সব দেওয়া আছে। সর্বশেষ হলো আদমশুমারি হয়েছিল 2022 সালে, সেখানে 15 থেকে 21 জন সেটা হয়েছিল। এবং পরবর্তীতে আদমশুমারি হবে, সেটা হবে হলো 2031 সালে। এখন পর্যন্ত বাংলাদেশে 6টি আদমশুমারি অনুষ্ঠিত হয়ে গেছে। তারপরে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হলো বিশ্বে অষ্টম। এগুলো ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হলো অষ্টম। বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতু নাম হলো তলবছড়ি। তলবছড়ি, রাঙ্গামাটি। বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতুর নাম হলো তলবছড়ি। তলবছড়ি, এটা হলো রাঙ্গামাটি, বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতু। এটা হলো 335 ফুট, 335 ফুট। আর
7 ফুট, ঠিক আছে। বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল 1979 সালে, 1979 থেকে 1980 সালে। বাংলাদেশের নিরক্ষর মুক্ত জেলা প্রথম প্রথম বাংলাদেশের বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলার নাম হচ্ছে মাগুরা। প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কার করেন শুভ রায়। প্রথম কৃত্রিম ফুসফুস আবিষ্কার করেন আয়েশা আরভিন টুম্পা। প্রথম কৃত্রিম মস্তিষ্ক আবিষ্কার করেন সাইফুল আলম। যেগুলো বলে দিলাম এগুলো সুন্দরভাবে নোট করে আমার হোমওয়ার্ক জমা দেওয়া গ্রুপে সবাই, ঠিক আছে। আরও বলবো ইনশাল্লাহ কিছু কিছু, সবগুলো লেখা সম্ভব না। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করবো, আমি আবারও বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সার্কভুক্ত যে দেশের দূতাবাস বাংলাদেশে নেই, মালদ্বীপ। সার্কভুক্ত যে দেশের দূতাবাস বাংলাদেশে নেই, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মালদ্বীপ। বিশ্বের যে রাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও টেলি যোগাযোগ নেই, ইসরায়েল। ফিলিস্তিনকে যারা বর্তমানে সমস্যা করতেছে সে দেশের নাম হচ্ছে ইসরায়েল। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সদস্য লাভ করে, বাংলাদেশ প্রথম হলো আন্তর্জাতিক সদস্য লাভ করে হলো কমনওয়েলথ। সেটা হলো 1972 সালে 18 এপ্রিল। 1971 সালে বাংলাদেশের জন্ম হয়েছে, 32তম সদস্য ছিল বাংলাদেশ। বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা, সিয়েরা লিওন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশ স্কয়ার অবস্থিত হলো লাইবেরিয়াতে, বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়াতে। আর বেশি হয়তো দেওয়া হবে না, কিছু থাকতে পারে, না থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে নাই। তার মানে আমি যেগুলো এখানে তো কিছু লেখাই ছিল, এর বাইরে আমরা কিছু মুখে বলে দিছি, সেগুলো তোমরা সুন্দরভাবে পড়ার ট্রাই করবা এবং এবং হোমওয়ার্ক জমা দিবা। আমি যে 8টা ক্লাস তোমাদের করাইলাম বাংলাদেশ বিষয়গুলি থেকে, এই 8টা ক্লাসে আমি যে যে যতগুলো এমসিকিউ করাইছি ইনশাল্লাহ এর বাইরে থেকে বাংলাদেশে কোনো এমসিকিউ আসবে না। এখন আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে সেখানে প্রশ্ন বিষয় আছে, কারণ আগে তোমাদের সাথে বলা হয়েছিল 10 নম্বর থাকবে, এখন বলেছে 20 নম্বর, তো রিস্ক তো থাকেই। তার জন্য আমাদের একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং সেটা গুছাইতে আমার একটু সময় লাগবে। তো সেটা গুছাইতে যেহেতু 2টা ক্লাসে মাত্র 50টা এমসিকিউ দেবো 2টা ক্লাসে, তার মানে আমরা ভালো মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছাড়া আমরা খুব দেবো না। তার জন্য একটু সময় নিয়ে ক্লাস করা হবে এবং এর মধ্যে বাংলা অথবা ইংরাজি নিয়ে আমরা দ্রুত আসবো। কোন সাবজেক্ট নিয়ে আসলে তোমাদের উপকার হয় সেটা আমাকে অবশ্যই জানাবা। সবাইকে ধন্যবাদ।